বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আইনের শিক্ষার্থীরা, বিশেষ করে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির যাদের সাথে আমার লিগ্যাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বার কাউন্সিল অর্ডার এই সাবজেক্টটি রয়েছে, পাশাপাশি যারা বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য হতে চান তাদের জন্য মূলত এই সাবজেক্টটি খুবই গুরুত্বপূর্ণ। কোনটি সেটা? দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972। আমরা এই সাবজেক্ট, বিশেষ করে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972, এই আইনটি শুধুমাত্র যে আমরা পরীক্ষায় পাশের জন্য এমনটি নয়, কেননা সারা জীবন লয়ারদের কন্ট্রোল করার জন্য, লয়ারদের নিয়ন্ত্রণ করার জন্য এই আইনটি অবশ্যই পড়তে হবে এবং সারা জীবন সেটি মেনে চলতে হবে। আমরা আইনজীবীদের সুবিধার্থে, বিশেষ করে আইনজীবীদের এই আইনটি জানানোর জন্যই মূলত আমরা আজকে এই সাবজেক্টটি, এই ক্লাসটি ভিডিও করার ক্ষেত্রে আমাদের একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে। আমরা ব্রিটিশ ল একাডেমি খুলনা এর পক্ষ থেকে বিশেষ করে এই সাবজেক্টটি আমাদের এই ভিডিও করার ক্ষেত্রে আমাদেরকে অনুমতি দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এই পুরো সময়টি জুড়ে থাকবো আমি আপনাদের সাথে মোহাম্মদ জাকারিয়া হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, সদ্য জেলা জজ হিসেবে পদোন্নতিপ্রাপ্ত, পোস্টিংয়ের অপেক্ষায় অপেক্ষমান। আসুন আমরা বোর্ডে দেখি যে কোন বিষয়টি আমরা আলোচনা করতে চাই এবং কী আলোচনা করতে চাই। দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972, প্রেসিডেন্ট অর্ডার নম্বর 46 অফ 1972। আপনাকে খেয়াল করতে হবে, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972, এটি 1972 সালের প্রেসিডেন্ট অর্ডার নম্বর 46 অনুযায়ী এই আইনটি তৈরি করা হয়। আমরা জানি যে এই আইনের মধ্যে মোট 46টা আর্টিকেল আছে। আমরা এই আমাদের আজকের ক্লাসের মধ্যে আমরা চেষ্টা করব যে আর্টিকেল 1 থেকে 15 পর্যন্ত আলোচনা করার জন্য। আপনাদের সুবিধার্থে আমরা এই পুরো 46টি আর্টিকেল আমরা 3টি ক্লাসের মাধ্যমে ভিডিও করতে চাই বা ভিডিওতে রেকর্ডিং করতে চাই। আপনারা ধৈর্য সহকারে এই আইনটির এই সাবজেক্টগুলো, বিশেষ করে এই টপিকসগুলো 1 থেকে 15 নম্বর আর্টিকেল পর্যন্ত আপনারা ভালোভাবে যদি আমার লেকচারের সাথে সাথে আপনারা যদি মিলিয়ে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা আইনের মাধ্যমে, বাংলা অথবা ইংরেজি মাধ্যমের যে কোনো একটা আইন, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972, এই আইনটি ধরে যদি আপনি মিলান বা পড়েন তাহলে সেই ক্ষেত্রে বেশি উপকৃত হবেন। আপনারা জানেন বাংলাদেশ বার কাউন্সিলের জন্য যে পরীক্ষা হয়, বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষা হয়, সেখানে এখান থেকে স্পেসিফিক্যালি কিছু প্রশ্ন থাকে, যেমন MCQ মিনিমাম 5টা কোশ্চেন থাকে। সুতরাং এই সাবজেক্টটি অবশ্যই আপনাদেরকে গুরুত্ব সহকারে পড়তে হবে। আমরা দেখি যে আমরা এই 1 থেকে 15 নম্বর আর্টিকেলের মধ্যে কোন কোন বিষয়গুলো আমরা শেয়ার করতে পারি। আমরা জানি যে এই যে আইনটি, এই আইনটি মূলত লয়ারদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা মূলত বলে থাকি যে এই আইনটি তৈরি করা হয়েছে লয়ারদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। আমরা সবসময় বলে থাকি যে পৃথিবীতে কোনো পেশাকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো স্পেসিফিক কোনো আইন নাই, শুধুমাত্র লয়ারদেরকে নিয়ন্ত্রণ করার জন্য একটা আইন আছে। সেই আইনটি হলো বাংলাদেশ বার কাউন্সিল। এবং বাংলাদেশ বার কাউন্সিলের বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার বার কাউন্সিল অর্ডার, এই আইনটির মাধ্যমে কিছু প্রফেশনাল এটিকেট অ্যান্ড ম্যানারের কথা বলা হয়ে থাকে এবং সেই এটিকেট অ্যান্ড ম্যানার কিছু দায়িত্বের কথা বলে। আমরা প্রায় ক্লাসে বলে থাকি যে একজন লয়ারের শুধুমাত্র সে একজন লয়ার তা না, তার কিছু রাইটস, তার কিছু রেসপন্সিবিলিটিস আছে, তার কিছু রাইটস আছে, কিছু রেসপন্সিবিলিটিস আছে, এগুলো তার এটিকেট অ্যান্ড ম্যানার আছে। সেই ম্যানারগুলোর সম্পর্কে ডিটেলস কিন্তু বলা আছে, আমরা ধাপে ধাপে শেয়ার করব। এবং আমরা দেখি আর্টিকেল 1 থেকে 15 পর্যন্ত কোন কোন বিষয়গুলো শেয়ার করে থাকে। যেমন 1 নম্বর আর্টিকেলের ভিতরে বলছে যে এই আইনটি, দিস অর্ডার মে বি কল্ড দি বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972, এবং এটি বাংলাদেশের সমস্ত জায়গায় এটা প্রযোজ্য হবে সেই কথাটি বলে দিয়েছে। এবং এই আইনটি সেই যেদিন থেকে এই আইনটি পাশ হয়েছে সেই আইনটি মূলত এই আইনটি বলবৎের কথা বলা হয়েছে। আমরা স্পেসিফিক্যালি আর্টিকেল 2-র মধ্যে আমরা যে বলি, আর্টিকেল 2-র মধ্যে বলা থাকে ডেফিনেশন বিষয়ে। আর ডেফিনেশনের কোন বিষয়গুলো, যেগুলো আমরা জানি যে আইনের প্রত্যেকটা আইনের ক্ষেত্রে কিছু ডেফিনেশন ক্লজ থাকে, সেই ডেফিনেশন ক্লজের মধ্যেই মূলত বলা থাকে। যেমন এখানে বলা আছে যে অ্যাডভোকেট কাকে বলে। অ্যাডভোকেট বলছে যে যারা বাংলাদেশ বার কাউন্সিলের রোলে এনরোলড তাদেরকে মূলত অ্যাডভোকেট বলে, অন্য কাউকে কিন্তু অ্যাডভোকেট বলার সুযোগ নাই। বার কাউন্সিল কাকে বলে, যেটা আমাদের এই অর্ডারের মধ্যে, এই বার কাউন্সিল অর্ডারের মধ্যে সৃষ্ট যে বার কাউন্সিল তাকেই মূলত ইন্ডিকেট করা হয়েছে। বার অ্যাসোসিয়েশন কোনটি, এটা এখানে অবশ্যই আর্টিকেল 2 এবং সাব আর্টিকেল বিবি, সেখানে বলা আছে যে বার অ্যাসোসিয়েশন বলতে বোঝানো হয় সুপ্রিম কোর্ট বা অন্য যে কোনো লোকাল বারকে বোঝানো হয়েছে। তারপরে বলছে যে গভর্নমেন্ট বলতে গভর্নমেন্টকে বোঝানো, হাইকোর্ট বলতে হাইকোর্টকে বোঝানো হয়েছে। লোকাল বার অ্যাসোসিয়েশন মানে কি? লোকাল বার অ্যাসোসিয়েশন মানে হলো যে কোনো ডিস্ট্রিক্ট বার বা আর্টিকেল 39, এই আইনের আর্টিকেল 39-এর মধ্যে যে কোনো বার যে অ্যাসোসিয়েশন যেটা তৈরিকৃত।
এবং বাট এটা কি সুপ্রিম কোর্ট বারের সাথে মিলাবেন না, কারণ এখানে আইন স্পষ্ট করে বলে দিয়েছে লোকাল বার বলতে বোঝানো হয় যে কোনো বার অ্যাসোসিয়েশন, যে কোনো বার, মানে দ্যাট মিনস জেলার পর্যায়ে যে কোনো বার অথবা জেলার অধীনেও অনেক বার আছে, আদার বার অ্যাসোসিয়েশন, যেটা যেটা সাধারণত আর্টিকেল 39 অনুযায়ী তৈরিকৃত। আবার আমরা এখানে বলছি যে এইটা কোনো ক্রমে সুপ্রিম কোর্ট বার হিসেবে গণ্য, বার অ্যাসোসিয়েশন হিসেবে গণ্য হবে না। আমরা এখানে উল্লেখযোগ্য আর একটা টার্ম আছে যেমন ট্রাইব্যুনাল। আপনারা জানেন যে লয়ারদের কোনো মিসকন্ডাক্ট যদি হয়, মিসকন্ডাক্ট হলে সেটার বিচার করে থাকে এই মূলত ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনাল সম্পর্কে বলছে যে এই আইনের মধ্যে যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে সেই ট্রাইব্যুনাল এর সংজ্ঞাও দেওয়া হয়েছে এখানে। আমরা দেখি আর্টিকেল 3-তে, এটা খুব গুরুত্বপূর্ণ, আপনাদের মনে রাখতে হবে। আর্টিকেল 3-তে বলছে যে দেয়ার শ্যাল বি কনস্টিটিউশন ইন অ্যাকর্ডিং টু প্রভিশন award this order a bar council to be called বাংলাদেশ বার কাউন্সিল। এই আইনের বাংলাদেশ বার কাউন্সিলের যে সৃষ্টি হয়েছে এই আইনের দ্বারা, সেখানে আর্টিকেল 3-তে বলেছে বার কাউন্সিল বলতে বোঝানো হয় কাকে, বাংলাদেশ বার কাউন্সিল। আপনারা জানেন যে বাংলাদেশ বার কাউন্সিলের সুপ্রিম কোর্টের পাশেই একটি অফিস, রমনা পার্কের পাশেই মূলত বাংলাদেশ বার কাউন্সিল ভবন, যেটা লয়ারদের এনরোলমেন্টের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। পাশাপাশি সেখানে ট্রেনিং হয় লয়ারদের, এবং আমরা জানি যে একটা বড় কমপ্লেক্স তৈরি হচ্ছে সেখানে। তারপরে বলছে যে বার শ্যাল বি কর্পোরেট বডি হ্যাভিং পারপেচুয়াল সাকসেশন অ্যান্ড এ কমন সিল। দেখেন, যে কোনো প্রতিষ্ঠানের আইনগত ভিত্তি হতে গেলে কিছু কিছু ক্রাইটেরিয়া অবশ্যই ফুলফিল করতে হয়। তাদের বলছে যে পারপেচুয়াল সাকসেশন মানে এটা চিরস্থায়ী, এবং এটা মানুষ চলে যাবে বাট এই বার কাউন্সিল থেকে যাবে, এটা ধাপে মানে জেনারেশন টু জেনারেশন থাকার কথা বলছে, এটা পারপেচুয়াল সাকসেশন বলা হয়েছে। এ কমন সিল, এবং সেখানে বলছে যে এই বার কাউন্সিলের আরও ক্ষমতা টু অ্যাকুয়ার প্রপার্টি অ্যান্ড অলসো হোল্ড প্রপার্টি আর অলসো বোথ মুভেবল অ্যান্ড অলসো কন্ট্রাক্ট অ্যান্ড বাই দ্য সাইড লস বি সু অর বি সুড। বলতেছে এই বার কাউন্সিল নিজে মামলা করতে পারে, আবার তার বিরুদ্ধেও মামলা করা যায়। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা যদি বলি বাংলাদেশ বার কাউন্সিলের বৈশিষ্ট্য কী, তাহলে অবশ্যই আপনারা বলবেন যে এটা কমন একটা সিল থাকে, পার্মানেন্ট পারপেচুয়াল একটা এন্টিটি থাকে, তারপরে লিগালিটি থাকে, তারপরে বলছে যে এই প্রতিষ্ঠানটি নিজের সম্পত্তি হোল্ড করতে পারে, আবার ট্রান্সফার করতে পারে, আবার বলছে যে এই প্রতিষ্ঠানটি কোনো জায়গায় কন্ট্রাক্ট করতে পারে, আবার বলছে যে এই প্রতিষ্ঠানটি মামলা করতে পারে, আবার এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা যায়। এইগুলো থাকলেই কিন্তু একটি, আমি মনে করি যে আর্টিকেল 3 অনুযায়ী বার কাউন্সিলের যে সমস্ত বৈশিষ্ট্য কথা বলা আছে, এটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো বলা আছে আর্টিকেল 3 ভিতরে। আপনারা যদি বলেন আমি লিখতে গেলে দেরি হবে, আপনারা মিলাই নেবেন। আমি কি বললাম বাংলাদেশ বার কাউন্সিলের মধ্যে পারপেচুয়াল সাকসেশন, আর এটা বলছে কমন সিল, তারপরে তার হোল্ড প্রপার্টি, অ্যাকুয়ার প্রপার্টি, তারপরে বলছে ট্রান্সফার প্রপার্টি, এবং বলছে যে বোথ মুভেবল এবং ইমুভেবল প্রপার্টির সাথে ট্রান্সফার করতে পারবে, আবার বলছে যে কন্ট্রাক্ট করতে পারবে, নিজে মামলা করতে পারবে, বাংলাদেশ বার কাউন্সিল নিজে মামলা করতে পারবে এবং তার বিরুদ্ধে মামলা করা যাবে। ঠিক আছে। আর্টিকেল 4-এ বলছে, এখানে বলছে আর্টিকেল 4-এর মধ্যে বলছে যে বাংলাদেশ বার কাউন্সিল শ্যাল কনসিস্ট অফ 15 মেম্বার্স। খেয়াল করতে হবে আপনাদেরকে যে বাংলাদেশ বার কাউন্সিল তৈরি হয়েছে বা গঠিত হয়েছে 15 জন সদস্যের বিরুদ্ধে, যার মধ্যে ওয়ান শ্যাল বি দ্য অ্যাটর্নি জেনারেল অফ বাংলাদেশ বা ফর বাংলাদেশ এক্স অফিসিও। তাহলে বলছে অফিস গুণে বাংলাদেশ বার কাউন্সিলের একজন অ্যাটর্নি জেনারেলই হলো, বলছে যে শ্যাল বি অন্যতম একজন মেম্বার। তারপরে বলছে 7 shall be elected in the prescribed manner by the advocates on the roll amongst their members। তাহলে বলছে যে 7 জন নির্বাচিত প্রতিনিধি উকিল সাহেবদের মাধ্যমে। 7 shall be the advocates who members of the local bar, এবং লোকাল বার থেকে বলছে 7 জন। তাহলে 7 7 14, আর অ্যাটর্নি জেনারেল একজন, 15 জন সদস্যের মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিলের যে বলছে যে আর্টিকেল 5 অনুযায়ী আমরা দেখছি আর্টিকেল 5-এ বলছে, আমি আপনাদের সাথে আলোচনা করছিলাম যে আর্টিকেল 5-এর কথা, আসলে আমরা হেডলাইনে বলেছিলাম আর্টিকেল 4-এর কথা। আর্টিকেল 4-এর মধ্যে যেটা বলা আছে যে দি টার্ম অফ বার কাউন্সিল শ্যাল বি দ্য 3 years। আপনারা জানেন যে এখানে বলা আছে 3 বছর মেয়াদ থাকে বাংলাদেশ বার কাউন্সিলের প্রতিটা সেশন, মানে প্রতিটা নির্বাচিত প্রতিনিধিদের 3 বছরের মেয়াদের কথা বলা হয়েছে, এবং বলছে যে এবং সেখানে বলতেছে যেরকম যে অন দ্য ফার্স্ট ডে অফ জুলাই, তাহলে জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু হয়, এবং বলছে যে দি ফলোইং দ্য জেনারেল ইলেকশনস টু বি দ্য বার কাউন্সিল, এবং বার কাউন্সিলের ইলেকশন হওয়ার পর থেকে 15 জুলাই থেকে 1 জুলাই থেকে মূলত শুরু হয়, এবং 3 বছর মেয়াদ থাকে। এটাই মূলত 4-এর মানে মূল কন্টেন্টস, মূল বিষয়টি ছিল। আর্টিকেল 5 আমি আলোচনা করলাম যে 15 জন সদস্যের মাধ্যমে এই বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হয়ে থাকে। সেখানে একজন আছে অ্যাটর্নি জেনারেল, আর 7 জন বা লয়ারদের থেকে নির্বাচিত,
আবার বলছে লোকাল বার থেকে নির্বাচিত আরও 7 জন মেম্বারের সমন্বয়ে গঠিত। আমরা যদি লক্ষ্য করি যে আর্টিকেল 5 পরে আর্টিকেল 6 বলছে যে আর্টিকেল 5A স্পেসিফিক্যালি 5 মধ্যে বলছে নো অ্যাডভোকেট শ্যাল হোল্ড অফিস অফ দ্য মেম্বার অফ দ্য বার কাউন্সিল ফর মোর দ্যান 2 কনসিকিউটিভ টার্মস। খেয়াল করতে হবে যে কোনো অ্যাডভোকেট তার অফিস কী করতে পারবে না, যে পরপর 2 বারের বেশি নির্বাচিত হতে পারবে না। An advocate who shall be elected for 2 consecutive terms, member of the local bar association immediately before this article comes into force, shall not eligible to be elected as a member of the bar council for the next term. খেয়াল করতে হবে এখানে বলছে যে অ্যাডভোকেট হু শ্যাল বি দ্য ইলেক্টেড ফর দ্য 2 কনসিকিউটিভ মেম্বার্স, যিনি নির্বাচিত হয়েছেন 2 বার পর বলছে যে এ মেম্বার অফ বার অ্যাসোসিয়েশন ইমিডিয়েটলি বিফোর দ্য আর্টিকেল, এই আর্টিকেল কাম ইন্টু ফোর্স হওয়ার পূর্ববর্তী বলতে সেই ক্ষেত্রে কিন্তু প্রযোজ্যর কথা বলা হয়নি। আমরা আর্টিকেল 6 কথা যদি একটু বলি, আর্টিকেল 6 মধ্যে বলছে দেয়ার শ্যাল বি এ চেয়ারম্যান অ্যান্ড অলসো এ ভাইস চেয়ারম্যান অফ দ্য বার কাউন্সিল। তাহলে বাংলাদেশ বার কাউন্সিলের একটা পদ আছে, একটা হলো চেয়ারম্যান আর একটা হলো ভাইস চেয়ারম্যান। আপনার খেয়াল করতে হবে অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ শ্যাল বি দ্য চেয়ারম্যান এক্স অফিসিয়াল অফ দ্য বার কাউন্সিল। তাহলে বার কাউন্সিলের অফিস গুণে বার কাউন্সিলের চেয়ারম্যান পদটি কে যখন হোল্ড করে? অ্যাটর্নি জেনারেল। খেয়াল করতে হবে দি ভাইস চেয়ারম্যান অফ দ্য বাংলাদেশ বার কাউন্সিল শ্যাল বি ইলেক্টেড ইন দ্য প্রেসক্রাইব ম্যানার বাই দ্য মেম্বার্স অফ দ্য কাউন্সিল ফ্রম অ্যামং দেমসেলভস। তাহলে বলছে যে লয়ারদের মধ্যে থেকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়, অ্যাটর্নি জেনারেল চেয়ারম্যান। The chairman and vice chairman of the bar shall have such powers and functions as be prescribed. তাহলে কি বলতো এখানে বলছে যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের পাওয়ার কি হবে এই আইন বলে দিয়েছে, আপনাকে এই আইনটাই ফলো করতে হবে। এরপরে আমরা আর্টিকেল 6A বলা আছে, এটা কিন্তু এই আইনটি বিশেষ করে এখানে বলা যে আসলে সেক্রেটারি অফ বাংলাদেশ বার কাউন্সিল। আপনারা জানবেন যে আর্টিকেল 6 মধ্যে বলছে যে সেখানে গভর্নমেন্ট কী করবে, একজন সেক্রেটারি নির্বাচিত করবে এবং এই সেক্রেটারি নির্বাচিত হয় একজন ডিস্ট্রিক্ট জাজ আর এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের মধ্য থেকে। ওয়ান সাচ টার্মস অ্যান্ড কন্ডিশন হ্যাজ মে বি ডিটারমাইন্ড বাই বলছে আইনযুক্ত নির্ধারিত পদ্ধতিতে একজন জেলা জজ অথবা একজন এডিশনাল জেলা জজের মধ্য থেকে যে কোনো ব্যক্তিকে সরকার ইচ্ছা করলে এখানে বলছে যে সেক্রেটারি নির্বাচন করবে, অর্থাৎ বাংলাদেশ বার কাউন্সিলের সেক্রেটারি হবেন তিনি এবং তাকে নিয়োগ দিবেন মূলত সরকার। আমরা এরপরে আর্টিকেল 70 অমিট 8 বলা হয়েছে ইলেকশন টু দি বার কাউন্সিল শ্যাল বি অলওয়েজ হেল্ড ওয়ান সাচ ইনক্লুড বিফোর দ্য 31st ডে অফ মে। তাহলে বলছে যে কবে ইলেকশন হবে, বাংলাদেশ বার কাউন্সিলের ইলেকশনটা কবে হবে এটা ডেটটার কথা বলা হয়েছে যে মে মাসের 31st ডে। তাহলে বলছে যে 31শে মের মধ্যে এর ওই দিন অথবা তার পূর্বে এই নির্বাচনটা অবশ্যই করতে হবে। এবং আর্টিকেল 9 মধ্যে বলছে নো ইলেকশন অফ এ মেম্বার টু দ্য বার কাউন্সিল শ্যাল বি কল্ড ইন কোশ্চেন অন দ্য গ্রাউন্ড। বলতেছে যে এই যারা নির্বাচন করবে তাদের নিয়ে কোশ্চেন তোলা যাবে না। দ্যাট দি ডিউ নোটিস হ্যাজ বিন নট বিন গিভেন টু দ্য এনি পার্সন এন্টাইটেলড টু দ্য ভোট দেয়ার অফ। অর্থাৎ বলছে যে যারা ভোট দেন তারা এই ভোট তাদের প্রতি নোটিশ দেওয়া হয়নি, ভোটের নোটিশ দেওয়া হয়নি, এই কারণে তারা কোনো কোশ্চেন তুলতে পারবে না। এবং আরও বলা হয়েছে যে ইফ নোটিস অফ দ্য ডেট হ্যাজ নট লেস দেন 30 days বিফোর দি দ্যাট ডেট, 30 দিনের পূর্বে, অর্থাৎ ওই ডেটের যে নির্বাচনের ডেটের 30 দিনের পূর্বে যদি না হয়, নট লেস দেন হ্যাড বিন পাবলিশড অফিসিয়াল গেজেট, বলতে অফিসিয়াল গেজেটে যদি প্রকাশিত না হয় তাহলে সেক্ষেত্রে বলতে চাইলে এই বাংলাদেশ বার কাউন্সিলের যে নির্বাচনের কোনো মেম্বারের ইলেকশন সম্পর্কে কোনো কোশ্চেন তোলা যাবে না এই নোটিশের গ্রাউন্ডে। এটা স্পেসিফিক্যালি অর্ডার আর্টিকেল 9 মধ্যে বলছে। আর্টিকেল 10 মধ্যে আমি আলোচনা করছিলাম যে আর্টিকেল 10 সম্পর্কে। আমি বলেছি এই আর্টিকেলটি খুব গুরুত্বপূর্ণ। আমরা এটা সাধারণত এটা রিটেন কোশ্চেনে হয়, এমসিকিউতে প্রশ্ন হয়, বাইবাতে প্রশ্ন হয়, অর্থাৎ বাংলাদেশ বার কাউন্সিলের মূলত ফাংশনগুলো কী কী, মানে হোয়াটস দ্য ফাংশনস অফ দ্য বাংলাদেশ বার কাউন্সিল, এটা আপনাদের মনে রাখতে হবে কারণ এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি এটার যদি আলোচনা করা হয় অনেক আলোচনা করা যাবে। আপনারা এইটা বিশেষ করে এটা মন দিয়ে শুনতে হবে যে বাংলাদেশ বার কাউন্সিলের ফাংশনস কী, যে ফাংশনসই করবে সব ফাংশনস কিন্তু এই আইন কর্তৃক নির্ধারিত, আইনের বাইরে গিয়ে ফাংশন করার প্রয়োজন নেই। এখানে বলছে যে বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম যে দায়িত্বের কথা বলছে টু অ্যাডমিট পার্সন অ্যাজ অ্যাডভোকেট, তাহলে আইনজীবী তৈরি করা, আইনজীবীকে এনরোল করা, অ্যান্ড টু হোল্ড এক্সামিনেশন ফর দিস পারপোজ অ্যান্ড টু রিমুভ অ্যাডভোকেটস ফ্রম দ্য রোল। খেয়াল করতে হবে যে আইনজীবীদেরকে পরীক্ষা নিয়ে নির্বাচিত করা, আইনজীবী অন্তর্ভুক্ত করা এবং তাদেরকে সাসপেন্ড করা যদি কোনো ফল্ট পাওয়া যায়। সেকেন্ড বলছে টু প্রিপেয়ার অ্যান্ড মেনটেন সাচ রোল, অর্থাৎ আইনজীবীদের তালিকা নির্ধারণ করা এবং সেটা মেনটেন করা। তারপর থার্ড বলছে টু লে ডাউন স্ট্যান্ডার্ড প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট ফর অ্যাডভোকেট। উকিল সাহেবদের, লয়ারদের, অ্যাডভোকেটদের যে সমস্ত আচরণবিধি আছে এটা নির্ণয় করা।
নির্ধারণ করা এবং সেটা বিভিন্ন সময় আপডেট করা, সেই কথাটি বলেছে। এবং বলছে টু এন্টারটেইন এন্ড ডিটারমাইন কেসেস অফ মিসকন্ডাক্ট, এখানে অ্যাডভোকেট অন ইটস রোল অ্যান্ড টু অর্ডার পানিশমেন্ট ইন সাচ কেসেস। খেয়াল করতে হবে, বলছে উকিল সাহেবদের মিসকন্ডাক্ট যদি হয় তাহলে তার সেটা এন্টারটেইন করা, বিচার করা এবং ডিটারমেন্ট, তার শাস্তির ব্যবস্থা করা এবং প্রয়োজন হলে শাস্তি দেওয়ার কথা এই ক্ষেত্রে বলা হয়েছে। আরও বলা হয়েছে বার কাউন্সিলের অন্যতম আর যে দায়িত্বের কথা বলছে, টু সেফগার্ড দ্য রাইটস, প্রিভিলেজ অ্যান্ড ইন্টারেস্ট অফ দ্য অ্যাডভোকেটস অন ইট, যে সমস্ত আইনজীবীরা তালিকাভুক্ত তাদের অধিকার, সুযোগ সুবিধা, স্বার্থ এইগুলোর সেফগার্ড হিসেবে বাংলাদেশ বার কাউন্সিল কাজ করে থাকে। তারপরে বলছে যে টু ম্যানেজ অ্যান্ড ইনভেস্ট দ্য ফান্ডস অফ বাংলাদেশ বার কাউন্সিল, বার কাউন্সিলের যে ফান্ড আছে এটা ম্যানেজ করা এবং ইনভেস্ট করা। টু প্রোভাইড ফর দ্য ইলেকশন অফ ইটস মেম্বার, তারপর বলছে নির্বাচনের ব্যবস্থা করা, বাংলাদেশ বার কাউন্সিলের অন্যতম দায়িত্ব নির্বাচনের ব্যবস্থা করা। টু লে ডাউন ফর দ্য প্রসিজিওর ফলোড বাই ইটস কমিটি, কমিটিরা বার কাউন্সিলের মধ্যে কমিটি আছে, কমিটিগুলো কী কী কাজ করবে সেটাও নির্ধারণ করে দেবে। তারপরে বলছে টু প্রমোট লিগাল এডুকেশন, টু প্রমোট লিগাল এডুকেশন, অর্থাৎ বাংলাদেশ বার কাউন্সিলের অন্যতম দায়িত্ব এই আইন অঙ্গনের বিশেষ করে আইনজীবীদের জন্য লিগাল এডুকেশনকে প্রমোট করা, উন্নয়ন করা। টু লে ডাউন দি স্ট্যান্ডার্ড এডুকেশন ইন কনসালটেশন উইথ দ্য ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ, এম্পাওয়ারিং উইথ সাচ এডুকেশন। খেয়াল করতে হবে যে বাংলাদেশের যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আইন শিক্ষা দেয় সেই সমস্ত আইন প্রতিষ্ঠানের সাথে আলোচনা ক্রমে এই এডুকেশনকে আপগ্রেড করা, এটা বলছে যে বার কাউন্সিলের একটি অন্যতম কাজ। তারপরে বলছে টু পারফর্ম অল আদার ফাংশনস কনফার্ড বাই দিস অর্ডার, এই আইনের মধ্যে আর যে ফাংশন আছে, যে সমস্ত ফাংশনের কথা বলা হয়েছে সব ফাংশনগুলো অবভিয়াসলি তাকে পালন করতে হবে। এবং লাস্ট বলছে টু ডু অল আদার নেসেসারি ফাংশনস ফর ডিসচার্জিং অ্যাফোরসেড ফাংশন, বলছে ওই ফাংশনগুলো করতে গেলে যা যা প্রয়োজন সব কাজগুলো করবে। তাহলে আপনাদের মনে রাখতে হবে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যে হোয়াট ইজ বার কাউন্সিল অ্যান্ড হোয়াট আর দ্য পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ বার কাউন্সিল। এটা আপনারা রিটেন প্রশ্ন হিসেবে এটা অবশ্যই গ্রহণ করবেন যে হোয়াট আর দ্য পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ দ্য বাংলাদেশ বার কাউন্সিল, এটা আপনাদের মনে রাখতে হবে। আমরা যদি লক্ষ্য করি যে আর্টিকেল 11-এর মধ্যে যেটা বলছে যে বার কাউন্সিল shall constitute the following standing committees. An executive committee consisting of 5 members elected by the Bangladesh Bar Council from amongst its members. তাহলে খেয়াল করেন একটা এক্সিকিউটিভ কমিটির কথা বলা হয়েছে এবং যেটা 5 সদস্য বিশিষ্ট। তারপরে বলছে যে ফিনান্স কমিটি সেটাও 5 সদস্য বিশিষ্ট। তারপর এডুকেশন কমিটি, লিগাল এডুকেশন কমিটি কনসিস্টিং অফ 9 members, 9 জন সদস্য বিশিষ্ট একটা এডুকেশন কমিটির কথা বলা হয়েছে। তারপরে বলছে যে এখানে অবশ্যই বলছে যে কারা কারা হবেন এরকম কথা সব বলে আছে যে 4 জন সদস্য 4 co-opted from the council other than the members of the council, at least 2 of whom the teachers of any law or any law college or law universities in Bangladesh. তাহলে বাংলাদেশ ল ইউনিভার্সিটি বা ল কলেজের 2 জন সদস্যের কথা বলা হয়েছে এবং বলছে যে এই কমিটিগুলো কী কী ফাংশন করবে তার দায়িত্বের কথা বলা আছে। এবং আমরা লক্ষ্য করে দেখেছি আর্টিকেল 11-এর মধ্যে যে কথাগুলো বলছে যে এই কমিটিগুলো মুভ করতে গেলে, রান করতে গেলে যে সমস্ত বিষয়গুলো আইনের মধ্যে আছে সেই বিষয়গুলোকে শেয়ার করার কথা বলা আছে। আমরা 11A এটা বলছি যে 11A এটা অমিট হয়ে গেছে। আমরা 11B-তে বলা আছে যে notwithstanding anything contained in the law for the timing in force by the orders in this order rules they are made therein under, there shall be an enrollment committee consisting of following members of the দেখেন উল্লেখযোগ্য এটা হলো যে আর্টিকেল 11B-তে যেটা বলা আছে বলতেছে যে এখানে স্পেসিফিক্যালি একটা এনরোলমেন্ট কমিটির কথা বলা আছে। এনরোলমেন্ট কমিটি এটা খুব গুরুত্বপূর্ণ। এনরোলমেন্ট কমিটির কথা কেন বলা হয়েছে? কারণ এনরোলমেন্ট কমিটির দায়িত্ব হলো যে সবসময়ের জন্য যে লয়ার নতুন যারা শিক্ষার্থী, যারা শিক্ষানবিশ, যারা ল পাস করে আছে তাদের কিভাবে এটা এনরোল করা যায়, এই জন্য বলতেছে এই কমিটিটা 9 জন সদস্য বিশিষ্ট কমিটি এবং এই কমিটির দায়িত্ব অনেক বেশি, অবশ্যই অনেক বেশি। এবং বলতেছে এনরোলমেন্ট কমিটি কী করবেন, এই এনরোলমেন্ট কমিটির মধ্যে থাকবেন কি বলছে যে বিশেষ করে এ চেয়ারম্যান নমিনেটেড বাই দ্য চিফ জাস্টিস অ্যামংস্ট দ্য জাজ অফ দ্য অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস একজন জাস্টিস তিনি হচ্ছেন চেয়ারম্যান। আবার 2 members অ্যাপয়েন্টেড ফ্রম দ্য চিফ টু বি নমিনেটেড বাই দ্য চিফ জাস্টিস ফ্রম অ্যামংস্ট দ্য জাজ অফ দ্য হাইকোর্ট ডিভিশন, মহামান্য হাইকোর্ট ডিভিশনের 2 জন বিচারপতি তারাও সদস্য হবেন। অ্যাটর্নি জেনারেল তিনি সদস্য হবেন। 1 member ইলেক্টেড বাই দ্য বার কাউন্সিল ফ্রম দ্য দি প্রসিডিওর অ্যান্ড এনরোলমেন্ট অফ অ্যাডভোকেটস or business or enrollment committee shall be regulated in manners as may be determined by the seat. এই আইন কর্তৃক নির্ধারিত পদ্ধতি অনুযায়ী চলতে হবে। তাহলে এখানে লক্ষ্য করে দেখছি যে আমরা যে এখানে একজন চেয়ারম্যান, 2 জন মেম্বার্স, অ্যাটর্নি জেনারেল, 1 member, এই মেম্বারগুলোর সমন্বয়ে মূলত এই এনরোলমেন্ট কমিটিটা হয়ে থাকে। প্রিয় আইনের শিক্ষার্থীরা, আমরা একেবারে সময় শেষ পর্যায়ে ছিলাম, যার পরিপ্রেক্ষিতে আমরা 1 থেকে 15 পর্যন্ত আর্টিকেল আলোচনা করতে চাইলেও
আমরা সময় স্বল্পতার কারণে 1 থেকে 11 পর্যন্ত আলোচনা করলাম, পরের ক্লাসে আমরা বাকিটা শেয়ার করব, বাকি আর্টিকেলগুলো শেয়ার করব। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।